আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি আমাদের আজকের এটা হলো দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে আমরা কাজ সংক্রান্ত অর্থাৎ কাজ যে টপিকটা আছে এই টপিক রিলেটেড বেসিকগুলো একেবারে ইন ডিটেলস করছি এবং আমরা বলছিলাম আমরা সেকেন্ড লেকচারে কাজ সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে গাণিতিক সমস্যা বিভিন্ন বোর্ডে আসছে যে প্রবলেমগুলো কাজ থেকে আসলে খুব বেশি প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে না এখনো পর্যন্ত। ছোট্ট টপিক, ছোট একটা ফর্মুলা, এটা দিয়ে খুব সহজে ম্যাথ করা যায়। এটা অন্য টপিকের সাথে মিক্সড করে আসে। তবে আমরা কয়েকটা গাণিতিক সমস্যা বাছাই করছি বিভিন্ন বোর্ডের, যেগুলো হচ্ছে বিভিন্ন সময় আসছে, ঠিক আছে? এবং এগুলো সব কাজ রিলেটেড যে অংশটা আমরা গত ক্লাসে করছি ওই টপিক থেকে আসছে। চলো তাহলে আমরা এক এক করে প্রথম সবগুলো ম্যাথ করি। আমরা অলরেডি টোটাল এখানে 6টা ম্যাথ আজকে নিছি। 6টা ম্যাথ আজকের লেকচার আমরা সুন্দর মতো সলভ করব কাজ টপিকটাকে ভালো মতো বোঝার জন্য, বা কাজের যে ফর্মুলা সেটা কিভাবে পরীক্ষা আসতে পারে, এখান থেকে ম্যাথ কেমন হইতে পারে সেটার একটা আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। প্রথম যে ম্যাথটা, প্রশ্নটা একটু পড়ো, আশা করি সব দেখা যাচ্ছে ঠিক মতো। প্রশ্নটা পড়লে দেখবা, আমি শোনাই তোমাদেরকে প্রশ্নটা পড়ে। একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগে বস্তুটার উপর 800 জুল কাজ সম্পন্ন হয়। অর্থাৎ একটা বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করার কারণে তার উপর 800 জুল কাজ কি হয়েছে, সম্পন্ন হয়েছে। ফলে বস্তুর অতিক্রান্ত দূরত্বের মানটা বাইর করতে বলছে। অর্থাৎ এই যে বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগের কারণে বস্তু একটা কাজ করছে, এই কৃত কাজ যেটা, এটার কেন কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা। অনেকগুলো বোর্ডে আসছে দেখছো। এবার একটু বলি, এই প্রশ্নটা আসলে বোর্ডে এইভাবে আসে না। এটা হচ্ছে একটা স্প্রিং এর ম্যাথ। এই প্রথম ম্যাথটা হলো স্প্রিং সংক্রান্ত একটা উদ্দীপক ছিল। তো আমরা যেহেতু স্প্রিং সংক্রান্ত পড়াশোনা এখনো পর্যন্ত করি নাই, আমরা শুধু পড়াশোনা করছি কি নিয়ে, কৃতকাজ। তো ওই প্রশ্ন থেকে যতটুকু অংশ আমাদের কৃতকাজ বের করার জন্য দরকার হবে, আমি উদ্দীপকটাকে আমার নিজের মতো করে একটু চেঞ্জ করে দিছি। অর্থাৎ তোমরা এই বোর্ডে গিয়ে যদি প্রশ্নটাকে চেক করো, এই প্রশ্নটা হুবহু সেখানে নাই, স্প্রিং রিলেটেড একটা অংশের সাথে মিক্সড করা আছে। তো আমরা শুধু কৃতকাজ বের করার জন্য বা দূরত্বটা বের করার জন্য আমাদের যতটুকু ইনফরমেশন লাগবে আমরা শুধু ততটুকুকে নেওয়া নিছি এখানে। বুঝতে পারছি? আচ্ছা আসো তাহলে এই ম্যাথটা আমরা সলভ করে প্রথমে। 1 নাম্বার, আমাদেরকে কি কি দিছে, বলের মান দিয়ে দিছে এবং কৃতকাজের মান দিয়ে দিছে। তাহলে আমরা একটু সাইড নোট ইউজ করি। আমাদেরকে এফ দিছে কত, 20 নিউটন, এবং কৃতকাজ যেটাকে আমরা ডাব্লিউ বলি সেটা দিছে কত জুল, 800 জুল। ঠিক আছে? তাহলে এস বের করতে বলছে। তোমরা অলরেডি কিন্তু এটা বুঝে গেছো, এটা কোনো ম্যাথের আওতায় পড়ে না। এটা হচ্ছে একেবারে মুখে মুখে হিসাব করা যায়, এমসিকিউর মতো। গত ক্লাসে আমরা ম্যাথ করছিলাম ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা। তো যেহেতু থিটার ডিরেক্টলি কোনো উল্লেখ নাই, এবার তোমাদেরকে একটা বিষয় একটু বলি। আমরা তো মূল সূত্র পড়ছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। থিটার পরিচয় ছিল বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তো যেহেতু এখানে বা আমাদের যে প্রশ্নগুলো নর্মালি আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলোতে আসছে, আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা পুরোটা ইউজ করতে হয় না, এফ এস পর্যন্ত ইউজ করলে হয়ে যায়, বা এমজিএইচ ইউজ করলে হয়ে যায়। কারণ কোণগুলো সবসময় কি বলের দিকে হিসাব করে উদ্দীপকগুলো দেওয়া থাকে। অর্থাৎ এখানে বল প্রয়োগের কারণে যে কাজটা করা হয়েছে বা বস্তুর যে সরণটা হয়েছে, এই বল এবং সরণ দোনোটা একই ডিরেকশনে কাজ করছে, যার কারণে আমরা থিটার মানটা 0 কনসিডার করতে পারি। তো থিটা যদি 0 হয়ে যায়, কস থিটার মান কিন্তু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। গত ক্লাস এটা নিশ্চয়ই বুঝছো ভালো করে সবাই। তো আমরা এখানে কস থিটা না লিখলেও এটা চলবে। যেখানে থিটার মান স্পেসিফিকের উল্লেখ থাকবে তখন আমরা থিটারে কি করব, ব্যবহার করব। তাহলে এফ এর মান হচ্ছে 20 নিউটন, ডিরেক্টলি দিয়ে দিছে। আমরা এস বের করতে চাই, ডাব্লিউ হচ্ছে কত, 800 জুল। তাহলে এস এর মান হবে কত, 40 মিটার। মোটামুটি সবাই বুঝছো, এটা ভাগ করে দিছি আমরা জাস্ট। তাহলে 20 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর উপর 800 জুল কাজ সম্পন্ন হয়, এই 800 জুল কাজ সম্পন্ন হওয়ার জন্য বস্তু 40 মিটার দূরত্ব কি করবে, অতিক্রম করবে। 800-কে 20 দিয়ে ডিভাইড করলে 40 পাওয়া যায়। আশা করি এটা বুঝতে পারছি, তাই না? দেখছো কত সহজ ম্যাথ। উদ্দীপক যত বড়, ম্যাথ কিন্তু তার চেয়ে অনেক ছোট। 3 লাইন হয়েছে, 3টা লাইন সুন্দর মতো করতে পারলে 3 নাম্বার। বুঝছি? এই যে আমাদের প্রথম ম্যাথ এখানে সলভ হয়ে গেছে অলরেডি। তাহলে এবার আসো আমরা আমাদের দ্বিতীয় ম্যাথের দিকে যাই। 2 নাম্বার ম্যাথ হচ্ছে, এটাও ছোট, এটাও তোমরা এখন নিজেরাই করে ফেলতে পারবা। তবে আমি বলবো যে একটু নিজেরা ট্রাই করো, আমি করাই দিচ্ছি, বাট তোমরা একটু নিজেরা আগে চেষ্টা করবা, তারপর আমার সাথে মিলাই নিবা উত্তরটা। 400 কেজি রড 20 মিটার উঁচুতে তুলতে কৃত কাজ নির্ণয় করো, মানে ডাব্লিউ বাইর করতে বলছে।
এখন এই ঘটনাটা কিন্তু ভূমির সমান্তরালে হচ্ছে না, তুমি রড তো আর ভূমির সমান্তরালে নিয়ে যাচ্ছ না, তুমি রড নিয়ে কি করতেছো, উপরে উঠতেছো, অর্থাৎ রড নিয়ে তুমি 20 মিটার উচ্চতায় যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ইউজ করবো না, আমরা কিন্তু উচ্চতার জন্য সূত্র দেখছিলাম, উচ্চতায় যখন যাই এফ এর পরিবর্তে ওজন ব্যবহার করা হয় বা এমজি ব্যবহার করা হয়। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এমজি এইচ, এবং কস থিটা যদি আবার বলি থিটার মান এখানেও 0 হবে, কারণ তুমি বস্তু নিয়ে যেদিকে যাচ্ছ ওজনও কি তুমি বল সেদিকে প্রয়োগ করতেছো। তুমি যখন রড নিয়ে উপর উঠবা তাহলে বল প্রয়োগ কোন দিকে করতেছো, উপরের দিকে, রডের ওজনও সমপরিমাণ, এবং 20 মিটার হাইট, তো হাইট কোন দিকে, উপরের দিকে কাজ করতেছে, ফলে থিটার মানটা 0 বসে। তাহলে এবার এখানে মান বসাও, কত কেজি রড, 400 কেজি, কিন্তু কত, 9.8, কত মিটার উচ্চতায় যাবে, 20 মিটার উচ্চতায়। এই যে গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে। অ্যান্সার কত আসবে এখানে, 400 ইন্টু 9.8 ইন্টু 20, এটা আসবে 78,400 জুল, 78,400। এটাই হলো আমাদের দ্বিতীয় ম্যাথের উত্তর, বরিশাল 21 সালে আসছে এটা। এই যে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, উচ্চতার বেলায় কৃতকাজের ফর্মুলা কি বসে, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ বসে। বলো বুঝতে পারছি না এটা, দেখছো কত সহজ সহজ ম্যাথ, যদি সূত্র ভালো মতো বুঝো, বেসিকটা বুঝো, তবে ইজিলি ম্যাথগুলো করে আসতে পারবা। 3 নাম্বার ম্যাথটাতে একটু মনোযোগ দেওয়া লাগবে। এই জায়গায় কি বলছে একটু দেখি, 40 কেজি ভরের একজন বালক 5 কেজি বস্তু নিয়ে বা 5 কেজি বোঝা নিয়ে 20 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি অতিক্রম করলে, মানে সিঁড়ি দিয়ে সে উপরে উঠতেছে, অতিক্রম বলতে এটা উচ্চতায় উঠতেছে আর কি, 20 সেন্টিমিটারওয়ালা এক একটা সিঁড়ি, মানে এক একটা সিঁড়ির যেটা উচ্চতা সেটা হলো 20 সেন্টিমিটার, এরকম 20টা সিঁড়ি সে বেয়ে বেয়ে কি করছে, উপরে উঠছে। তাহলে কৃতকাজ বের করতে বলছে। ফর্মুলা অলরেডি মাথায় চলে আসছে, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। এম এর মান কত হবে, 40 হবে নাকি 45 হবে, অবশ্যই 45 হবে। বালকের ভর হচ্ছে কত, 40, কিন্তু বোঝা একটা নিছে না, আবার 5 কেজির বস্তু একটা নিছে না, তাহলে টোটাল এখানে ব্যক্তি এবং ওই বস্তু বা বোঝাটা একত্রে ভর কাউন্ট করতে হবে। তাহলে ভর হবে টোটাল কত, 45 কেজি। জি এর মান আমরা জানি, আমরা এইচটা বের করবো এখান থেকে। তাহলে আসো একটু আলাদা আলাদা করে দেখাই। এরকম ম্যাথ তুমি মোটামুটি আরো 2-1টা পাবা, আমি এখানে একটাই নিছি, স্কুল কোয়েশ্চেনও 2-1টা আসছে। এটা এম ইকুয়াল টু 40 প্লাস 5 কেজি, তাহলে টোটাল 45 কেজি হবে। এটা বুঝছি কেন 45 কেজি। এরপরে হচ্ছে উচ্চতা, এইচ হিসাব করতে হবে। তাহলে একটা সিঁড়ি অতিক্রম করা মানে 20 সেন্টিমিটার অতিক্রম করা, তো আমরা মিটারে কনভার্ট করবো এটাকে, 20 সেন্টিমিটার যে কথা, 0.2 মিটার একই কথা। তাহলে এরকম কয়টা সিঁড়ি সে অতিক্রম করছে, 20টা সিঁড়ি, তাহলে ইন্টু 20, তাহলে এখানে হাইট হবে কত, এটা গুণ করলে কত হয়, 20 ইন্টু 0.2, এটা হবে হচ্ছে 4 মিটার। কত হবে, 4 মিটার। এই হচ্ছে আমাদের ভ্যালু। এবার আসো আমরা কৃতকাজ বের করি, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। তাহলে এম এর ভ্যালু বসাই দিচ্ছি 45, জি হচ্ছে 9.8, ইন্টু হচ্ছে কত, 4। এই যে দেখছো, আমরা ভ্যালুগুলো বের করে জাস্ট বসাই দিচ্ছি। তাহলে 45 ইন্টু 4 ইন্টু 9.8, তাহলে আসছে 1764, 1764 জুল। এটাই হচ্ছে আমাদের কৃতকাজের মান। অর্থাৎ এই বালকটা 20 সেন্টিমিটার উঁচু এক একটা সিঁড়ি এরকম করবে, যখন 20টা সিঁড়ি উপর উঠবে ও টোটাল এতটুকু কাজ করবে বা তার এতটুকু কাজ করতে হবে। বলো বুঝছো এটা, দেখছো 3টা ম্যাথ আমরা সলভ করছি, কত ইজি ইজি ম্যাথ ছিল 3টা। গেল 3 নাম্বার। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বারটা এটা কোনো বোর্ডে আসে নাই, এটা আমি একটা প্রশ্ন আমার নিজ থেকেই দিছি, এটা এরকম। এগুলা মোটামুটি তোমরা আনত তলের ম্যাথ তোমাদের খুব বেশি আসে না এখনো পর্যন্ত বোর্ড এক্সামগুলোতে, হ্যাঁ, এগুলো ইন্টারে মোটামুটি আসে, বা ইন্টার যেগুলো ছোটো ম্যাথ কম বেশি বেশি জটিল না, এটা আবার ভাবার দরকার নেই যে আমাদের যেহেতু এটা আসে নাই এটা পড়ার দরকার কি। এটা পড়ার দরকার বলতে আসলে এরকম প্রশ্ন আসতেও পারে, একেবারে আসে নাই বা আসবে না এটা বলতে পারবে না, কারণ যেহেতু আমরা কাজের মূল কনসেপ্টটা পড়ছি, আমরা থিটা দিয়ে কিন্তু এখনো ম্যাথ করি নাই। তো থিটা দিয়ে কিভাবে আমরা ম্যাথ করব সেটা বোঝার জন্য আমি এই চিত্রটা আঁকাইছি, এখানে এই প্রশ্নটা নিছি, একটু বোঝা লাগবে, একটু খেয়াল করবা সবাই। আমি চিত্রটা আবার একটু উপর রাখতেছি। এটা একটা আনত তল, এটার কোণ হচ্ছে, আনত তলের কোণ হচ্ছে 30, আর এখানে এম ভরের একটা বস্তু আছে
আর এম এর মান হচ্ছে 3 কেজি। আর এটা হলো সি, এটা হলো এ, এটা হলো বি। আর এসি এই তল বরাবর সে বস্তুটাকে কি করতেছে, উপরে তুলতেছে। এই যে বস্তুটাকে উপরের দিকে তোলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বস্তুটার জন্য যে আনত তলের দৈর্ঘ্য সেটা হচ্ছে 20 মিটার। অর্থাৎ আনত তলের দৈর্ঘ্যটা হলো কত, 20 মিটার। তো বলছে কৃত কাজ কত হবে, সি থেকে এতে নিতে, সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে বস্তুটার উপর নেওয়ার জন্য কতটুকু কাজ করতে হবে। তো যেহেতু অ্যাঙ্গেল দেখছি, এখন বসাই দিব ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা। আচ্ছা এফ কত, এফ যেহেতু বস্তুকে আমরা একটা উচ্চতা পর্যন্ত নিয়ে যাচ্ছি, আমরা বস্তুর ভর বসাবো কত, 3 × 9.8 মানে এম জি বসাবো আর কি। এটা হচ্ছে এফ ইকুয়াল টু কি, এম জি। এস হচ্ছে কত, 20 মিটার, ইন্টু কস থিটা বসাই দিব কত, কস 30। বসাই দিয়ে মান টান সব বাইর করবো, তাই না? এখন করার পর স্যারে তোমাকে ডাবল জিরো দিবে। স্যার কি দিবে, ডাবল জিরো। এখন কথা হচ্ছে স্যার ডাবল জিরো কেন দিবে, ভুল কি করলাম? একটা বস্তুকে যখন আমি একটা উচ্চতায় নিয়ে যাব, অবশ্যই বস্তুর ওজনটার সমপরিমাণ বল প্রয়োগ করা লাগবে। তো স্যার ভর হচ্ছে 3 কেজি, 9.8 দিয়ে গুণ দিছি, ওজন হয়েছে। তো কতটুকু দূরত্ব নিচ্ছি, সি থেকে এতে নিতে স্যার 20 মিটার উপর উঠতে হবে, আমার 20 মিটার অতিক্রম করতে হবে, 20 বসছে। আর যে স্যার আনত তলের মান দেওয়া আছে 30 বসাইছি। তো ভুলটা করলাম কোথায়, জিরো কেন দিবে, জিরো দিবে হচ্ছে তুমি এই যে 30 বসাইছো না, এইটাতে ভুল আসছে, এইটা হলো ভুল। কারণ কথা হচ্ছে স্যার এটা ভুল কেন, থিটার একটা পরিচয় ছিল, যারা লেকচার 1 করছো তারা জানো থিটার পরিচয় হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এই খুব মনোযোগ দিয়ে এই জায়গায় তোমাদের একটু করে মাথা খাটাইতে হবে। এই তিনটা ম্যাথ একেবারে বাচ্চাদের ম্যাথ ছিল, এগুলো করতে কোনো মাথা খাটাইতে হয় না, সব রেডিমেড মান, সূত্র বসাইছো, মান বসাই দিছো, হয়ে গেছে। অ্যাকচুয়াল ম্যাথের ফিল পাওয়া যায় কখন, যখন ম্যাথগুলো একটু ঘুরায় আসে, ওই ম্যাথগুলোকে সলভ করতে পারার মধ্যে একটা আনন্দ আছে। মনোযোগ দিতে হবে। প্রথমে থিটার পরিচয় মনে রাখবা, কস থিটার মধ্যে যে থিটাটা বসে, থিটাটাকে এমনভাবে বসাইতে হবে, এই থিটা হলো বল এবং সরণ, এই দুইটার মাঝখানের কোণটা হচ্ছে থিটা। এখন এখানে আমরা cos 30 দিয়ে বসাইলে এটা ভুল কেন হবে আমি তোমারে বলি। এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণ থিটা না। যেমন একটু যদি নিচে আমি বিশ্লেষণ করি, দেখো এই যে দেখো এটা 30 না, তাহলে এই বরাবর সরণ ঘটছে, এটা তো বুঝতে কোনো অসুবিধা নাই, কারণ সি এ বরাবর সরণটা ঘটবে, কারণ আমি উঠতেছি কোন বরাবর, এসি তল বরাবর উঠতেছি, তাহলে সরণ এদিকে। তাহলে বল কি এদিকে কাজ করছে, দেখো বল কি এ বরাবর কাজ করছে। তুমি বস্তুকে যখন এ বরাবর তুলবা, বস্তুর উপর বল কি উপরের দিকে কাজ করবে না? আমরা বলছি না, একটা বস্তুকে যখন আমরা আনত তল বরাবর উপরে তুলবো বা একটা হাইটে উঠাবো, তখন বস্তুর উপর কি ওজন বল ক্রিয়া করবে, এবং আমি যেহেতু বস্তুটাকে নিয়ে যাচ্ছি, বলটা আমি প্রয়োগ করব, এবং সেটা কোন দিকে, উপরের দিকে। কিন্তু 30 ডিগ্রি যখন হবে, তুমি যদি অ্যাঙ্গেল 30 ডিগ্রি করো, তাহলে বল প্রয়োগ হইতে হবে এইদিকে, কারণ থিটার পরিচয় কি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বল যদি এই তল বরাবর ক্রিয়া করতো, তখন তুমি 30 ডিগ্রি নিতে পারতা, তখন তুমি কি নিতে পারতা 30। বাট এখন তুমি কেমনে 30 নিবা, বল তো অনুভূমিক বরাবর কাজ করে নাই, বল কাজ করছে কেমনে, বস্তুর ওজন নিচে কাজ করবে, সো তোমাকে বল প্রয়োগ করতে হবে কোন দিকে, উপরের দিকে না। তাহলে বল কাজ করছে উপর বরাবর, তাহলে এই দিক বরাবর গেছে সরণ, এই বরাবর কাজ করছে বল, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে এটা, এবং এটা যদি 30 হয়, এটা কত হবে, 60 ডিগ্রি হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 60, কারণ টোটালটা তো 90, তাহলে এই অংশ যদি 30 ডিগ্রি হয়, এই অংশ হবে 60 ডিগ্রি। দেখছো ম্যাথ, এইখানেই হলো বুঝার বিষয়, এইখানে মনোযোগী হইতে হবে। তাইলে আমি আনত তলের ক্ষেত্রে আনত তল যত, তত যদি বসাই দেই, ভুল হয়ে যাবে, তত বসাইলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। অর্থাৎ আমি যেহেতু বলটা উপরে প্রয়োগ করতেছি, কারণ যদি এই বরাবর বল প্রয়োগ হইতো অ্যাঙ্গেল 30 বসতো, কারণ বল এইদিকে, সরণ এইদিকে, মধ্যবর্তী কোণ 30। তো মধ্যবর্তী কোণ 30 নেওয়ার জন্য বলটা এই ডিরেকশনে কাজ করা লাগবে, কিন্তু সিবি বরাবর তো বল কাজ করতেছে না, বস্তু তো নিয়ে যাচ্ছ কোথায়, উপরে। তাহলে বস্তুকে নিয়ে যেতে হলে, এটা তুমি বহন করতেছো, তোমাকে কোন দিকে বল দিতে হবে, উপরের দিকে, নাহলে তো বস্তু তুমি বহন করে নিয়ে যেতে পারবে না, ওজন নিচে না, ওজনের বিপরীতে বল দেওয়া লাগবে। তাহলে ওজনের বিপরীতে বল মানে বল কোন দিকে কাজ করবে, উপরের ডিরেকশনে কাজ করবে। তাহলে উপরের ডিরেকশনে কাজ করলে বল এভাবে লম্বাভাবে আছে সোজা, সরণ হচ্ছে এখানে আছে, তাহলে বল এবং সরণ এটার মাঝখানের কোণটা নিতে হবে, এই অ্যাঙ্গেলটা নেওয়া যাবে না। তাহলে এখানে কজের মান 30 বসবে না, কত বসবে, 60 বসবে। বলো জিনিসটা বুঝছো? এই চিত্রটা তোমরা পাশে আঁকাবা,
অর্থাৎ এখানে কজের মানটা কেন আমি 30 না বসাই 60 বসাচ্ছি, এটা যেন বুঝো মতো পাশে চিত্রটা আলাদা করে রাফ করে রাখবা, এবং থিটার পরিচয় মনে রাখবা, ভুলবা না কখনো, এটা ভুল হয়ে যাবে নাইলে। থিটা মানে অ্যাঙ্গেল দেখা মাত্র থিটা বসাই দিব না, আগে দেখব ওই কোণটা বল এবং সরণের মধ্যবর্তী কিনা। যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয়ে থাকে তখনই ব্যবহার করব, আদারওয়াইজ আমাদেরকে বের করতে হবে, যেমনটা এখানে ছিল। 30 দেখা মাত্র বসাই দিলে হবে না। বলো, বুঝছি না এটা? ঠিক আছে, তাইলে এটা যদি বুঝে থাকি, আমরা এখানে বসাবো এখন কত, cos 60 ডিগ্রি বসাবো। এইবার আমি ভ্যালু বের করলে ওটা আমার কারেক্ট মান আসবে। দেখছো, ম্যাথ কিন্তু জটিল না, মানে এটা তোমাদের স্ট্যান্ডার্ডে না পড়লেও যদি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করে, হ্যাঁ একটু অ্যাডভান্স, নর্মাল নিয়ম থেকে একটু অ্যাডভান্স, তবে খুব বেশি কি কঠিন। তুমি যখন এটা বুঝতে শিখবা তখন তোমার কাছে এটা জটিল মনে হবে না। তাহলে cos 60 × 20 × 3 × 9.8, এটা আসবে 294 জুল। তাহলে 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার ম্যাথ, আমাদের 4 নাম্বার ম্যাথের অ্যান্সার হচ্ছে কত, 294 জুল। অর্থাৎ বস্তুটাকে এই আনত তল বরাবর সি থেকে যদি এতে নিতে চাই, আমাকে এত জুল কাজ করতে হবে। তাহলে এই ম্যাথটাতে সতর্ক থাকতে হবে থিটার মান নির্ণয়। থিটাটাকে এমনভাবে বসাইতে হবে যেন এটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ হিসাবে কি করে, কাজ করে। বলো, বুঝছো এটা? এটা ছিল আমাদের 4 নাম্বার ম্যাথ, এটা আমরা বুঝছি এখন। এবার আমরা যাবো আমাদের 5 নাম্বার ম্যাথে। চট্টগ্রাম বোর্ড 21-এ আসছে, একটা চার্ট আছে, চার্ট থেকে ম্যাথটা করতে দিছে। বেগ বনাম সময়ের একটা বক্স দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে বিভিন্ন, গাড়িটার উপর কৃতকাজ বাড়ি করতে বলছে। তো সময় যখন 0 তখন বেগের মানও 0। 1 সেকেন্ডে বেগ হয়েছে 5, 2 সেকেন্ডে বেগ হয়েছে 10, 3 সেকেন্ডে বেগ হয়েছে 15, 4 সেকেন্ডে বেগ হয়েছে কত, 20। অর্থাৎ 4 সেকেন্ড ধরে গাড়িটা চলছে, এই 4 সেকেন্ড ধরে বেগের পরিবর্তনটা আলাদা আলাদা করে কি করছে, দিয়ে রাখছে। এবং তুমি একটা জিনিস চিন্তা করো, এই গাড়িটা সমতরণে গেছে। সমতরণ, যারা গতি অধ্যায়টা পড়ছো নিশ্চয়ই জানো, সমতরণ মানে প্রত্যেকটা অংশে বেগের পরিবর্তনটা সময়ের সাথে সেম, অর্থাৎ সময় 1 সেকেন্ড করে করে বাড়ছে, এবং প্রতি সেকেন্ডে দেখো বেগও 5 করে করে বাড়তেছে। 0-তে 0, 1 সেকেন্ডে বেগ হয়েছে 5, 2 সেকেন্ডে বেগ হয়েছে 10, সময় 1 সেকেন্ড বাড়ছে, বেগ 5 বাড়ছে, সময় এখানে 1 বাড়ছে, বেগ 5 বাড়ছে। তাহলে যদি সময়ের সাথে বেগের পরিবর্তনটা সেম ভাবে বাড়তে থাকে, আমরা এটাকে সমতরণ বলি। সমবেগ না বাদ, দেখিও গোলাই ফেলিও না, এটা হলো সমতরণ, মানে ত্বরণটা সেম পরিমাণে বাড়তেছে, যার কারণে বেগের মানটাও কি একই হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা পুরো বক্সের জন্য একটা ত্বরণ বের করলেই হয়ে যাবে, কারণ এই ত্বরণটাই সব জায়গায় সেম ভাবে কাজ করবে, যেহেতু এটা সমতরণ। যদি বেগের মানটা ভিন্ন ভিন্ন হইতো তাহলে কিন্তু আলাদা আলাদা ত্বরণ বের করা লাগতো প্রত্যেকটার জন্য, যেহেতু প্রত্যেকটা অংশের ত্বরণ সেম, সো একটা বের করলেই হয়ে যাবে। তাহলে আসো প্রথমে ত্বরণটা বের করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, বিষয়টা হচ্ছে গাড়ির ভরটা, এখানে আমি কোথাও লিখতে ভুলে গেছি সম্ভবত। এখানে উদ্দীপকে গাড়ির ভর লাগবে, আদারওয়াইজ তো তুমি কৃতকাজ বাইর করতে পারবে না। ভরটা আমি বোধহয় উঠাইতে ভুলে গেছি। আচ্ছা, ভর আমরা ধরে নেই না, তোমরা চট্টগ্রাম 21-এ একটু চেক করিও, তাও ভরটা আমি লিখতে ভুলে গেছি। ধরো গাড়ির ভর 300 কেজি, ধরো ওইখানে কত দিছে তো জানি না, আমরা যেহেতু উঠাইতে ভুলে গেছি এই মুহূর্তে, আসলে আমার কাছে বইটাও নাই, সো দেখার জন্য তোমরা একটু চেক করে, তোমরা বই থেকে মানে গাইড থেকে বোর্ড প্রশ্নটা চেক করে ওই অনুযায়ী ভর বসায় ম্যাথ করবা। বাট এইখানে আমি যেহেতু ভরটা উঠাই নাই, আমি এটা 300 কেজি ধরে করতেছি, মানে গাড়ির ভর 300। তাহলে আসো প্রথমে গাড়ির ত্বরণ বের করে ফেলি। গাড়ির ত্বরণ, তাহলে যেহেতু আমরা v - u/t দিয়ে করতে পারি, তাহলে একেবারে শেষ বেগ হচ্ছে 4, আদি বেগ হচ্ছে কত, 0, আর টোটাল সময় হচ্ছে 4 সেকেন্ড। তাহলে ত্বরণ হচ্ছে কত, 1। এটা হলো কার ভ্যালু, ত্বরণের ভ্যালু। তাহলে গাড়িটার ত্বরণটা বের করে ফেললাম, গাড়ির ত্বরণ কত সেটা বের হয়েছে। তাহলে আমাদের কৃত কাজের ফর্মুলা কি, W = Fs। তাহলে F এর জায়গায় বসাবো m, a বসাবো। এবার এখানে g বসাবো না, কারণ গাড়ি তো আর উচ্চতায় যাচ্ছে না, সমতলে চলতেছে। তাহলে F = কি বসাবো, m a বসাবো, আর s এর মানটা বাইর করতে হবে। তো এই গাড়িটা টোটাল কতটুকু দূরত্ব গেছে ওটা বাইর করতে হবে না, ওটা তুমি কিভাবে বের করতে পারো, s = ut + ½ at², এটা দিয়েও বের করতে পারো। s = u + v/2 * t, এটা দিয়েও বের করতে পারো। তো আমরা
যেটা নর্মালি আমরা বের করি আমরা এটা দিয়ে করবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। গাড়ির দূরত্ব বের করতে হবে, ওই যে এফ এস আছে না, এস কি বসবে দূরত্বটা, তাহলে ইউটি 0 কারণ আদিবেগ শূন্য ছিল, হাফ এর মান আমরা বের করছি 1, টি এর মান হচ্ছে কত, গাড়ি কতক্ষণ ধরে চলছে 4 সেকেন্ড ধরে, তাহলে এখানে হাফ এখানে 16, তাহলে 8 মিটার, কত মিটার 8 মিটার, এস এর ভ্যালু হচ্ছে কত 8 মিটার। তাহলে এবার কৃত কাজ বের করি আমরা, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাহলে এফ এর জায়গায় বসাই দিবা এম এ ইন্টু এস, এম কত আমরা ধরে নিছি 300, এটা একটু চেক করবা, বারবার বলতেছি আমি এখানে এই 300টা আমি ধরে নিছি, যে এটা কিন্তু উদ্দীপকে আরেকটা থাকতে পারে, আমি লিখতে ভুলে গেছি কোনো কারণে, এটা এম কত তোমরা চেক করে ওই অনুযায়ী ম্যাথ করবা। এ বসাবা কত 1, এস বসাবা কত, কয় মিটার গেছে 8 মিটার, তাহলে 3 8 কত 24, 2400 জুল। এই তাহলে কৃত কাজ হবে কত জুল, 2400 জুল। বুঝতে পারছি? তাহলে প্রথমে কি বের করছি, ত্বরণের পর বের করছি গাড়িটার মোট দূরত্ব, এরপরে বের করছি কি 2400 জুল কৃত কাজ। বুঝাইতে পারছি? তো এই ম্যাথটা সমতরণ যেহেতু, এই জন্য ত্বরণও একটাই বের করছি, দূরত্ব একেবারে বের করছি। যদি বেগের মানটা ভিন্ন ভিন্ন হইতো তোমাকে দূরত্ব কি করা লাগতো, ভিন্ন ভিন্ন বের করা লাগতো। এই যে এই ম্যাথটাতে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এটা অনেকটাই বড় ম্যাথ। এটা বোর্ডটা লিখতে ভুলে গেছি, এটা বোধহয় ঢাকা বোর্ডে আসছে, এটা তোমরা আশা করি দেখলে বুঝবে, এটা ঢাকা বোর্ডের প্রশ্ন। আচ্ছা এবার আমরা এটা সলভ করব, ঢাকা বোর্ডেরটা, এটা বড় প্রশ্ন মোটামুটি, এটা মুছে দিচ্ছি, এটা এখন দরকার নেই। এই যে এই প্রশ্নটা করলে ওই যে অংশগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু চিত্রটার দিকে তাকাও, ওয়াই অক্ষে বেগের মান দেওয়া আছে এবং বেগের মানটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, অর্থাৎ বেগের মান এখানে মিটার পার সেকেন্ডে নাই, কিসে আছে কিলোমিটার পার আওয়ারে। আর এক্স অক্ষে সময় দেওয়া আছে সেকেন্ডে, সময়টা কিসে আছে সেকেন্ডে দেওয়া আছে। তাহলে এখানে দেখো গাড়িটা এইখান থেকে যাত্রা শুরু করছে, ও বিন্দু বলতে পারো বা মূল বিন্দু বলতে পারো, এখানে বেগের মানটা 0, এখান থেকে প্রথমে এ বিন্দুতে গেছে, এ থেকে বিতে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার কোথায় আসছে ইতে। তো বলছে 400 কেজি ভরের, এখানে ভর দেওয়া আছে, বেগ সময় লেখচিত্র আছে, তুমি কৃতকাজ কি করবা বের করবা, মানে প্রত্যেকটা অংশের কৃতকাজ, ও এ অংশের একবার কৃতকাজ, এ বি অংশের কৃতকাজ, বিসি অংশের, সিডি অংশের, এগুলোর কি বের করতে হবে কৃতকাজ বের করতে হবে। তাহলে আসো প্রথমে আমরা ও এ অংশের জন্য বের করি। তাহলে আমরা এখানে লিখি ও এ অংশের, প্রতিটা অংশ ভাগ করে করে লিখবা, ও এ অংশের কৃতকাজ। তাহলে প্রথমে আমাদের কৃতকাজ বের করার জন্য কি লাগবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এর সূত্র, তাহলে এফ এর জায়গায় বসাবো এম এ ইন্টু এস, অর্থাৎ প্রত্যেকটা অংশের ত্বরণ বের করতে হবে, আবার প্রতিটা অংশের দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এখানে প্রতিটা অংশে কয়টা ভ্যালু বের করতে হবে, ত্বরণ প্লাস দূরত্ব। তাহলে আসো ও অংশের জন্য প্রথমে ত্বরণ বের করি, তাইলে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কত টি। তাহলে এখন আসো বেগগুলোতে আবার কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে আমরা এগুলাকে কনভার্ট করি, ভি হবে কত, ইউ তো 0, ইউ 0, ভি হচ্ছে কত, ও অংশের জন্য ও বিন্দুটা হচ্ছে আদি বেগ, এ বিন্দুটা হচ্ছে শেষ বেগ, তাহলে এখানে বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কেমনে নেয়, 60কে 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবা, এটা আসবে 16.67 মিটার পার সেকেন্ড। সবাই তো এটা করতে জানো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে জানো তো, এটা যদি ডিটেলে বলি এরকম 1000 দিয়ে গুণ করবা, 3600 দিয়ে ভাগ দিবা, অথবা শর্টকাট হচ্ছে কিলোমিটার পার আওয়ারের ভ্যালুকে 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবা, 3.6 দিয়ে ভাগ দিলে এটা ডিরেক্টলি মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে আমরা ভি এর মানটা বসাই 16.67, ইউ যেহেতু 0 এটার বসানোর দরকার নাই, টি কত 0 থেকে ও থেকে এ পর্যন্ত যেতে তার 1 সেকেন্ড সময় লাগছে, তাহলে টাইম হচ্ছে কত 1, সো এখানে ত্বরণ কত হবে, এই যে এটাই হবে, এটাই ত্বরণ, এটাই কি ত্বরণের মান, ওই অংশের ত্বরণ এত, এটা বুঝতে পারছি সবাই গেল। এরপর আমাদের ওই অংশের দূরত্ব বের করতে হবে। তো দূরত্ব তুমি কিভাবে বের করতে পারো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়েও পারো যেহেতু তুমি ত্বরণ বের করছো, অথবা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দিয়েও পারবা। তাহলে আমরা দূরত্ব বের করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ও অংশের জন্য আদিবেগ 0,
ওইখান থেকে গেছে, তাহলে এটা 0। হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ এর মান হচ্ছে 16.67, আর টি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, কারণ ওই অংশের সময় হচ্ছে কত 1 সেকেন্ড করে। তাইলে এখানে কত আসে, এটাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? 8.33 8.33 মিটার, এতটুকু দূরত্ব গেছে। তাহলে এবার কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটাকে ভেঙে লিখবো এম এ এস। কয় কেজি ভরের গাড়ি? 400 কেজি ভরের গাড়ি। ত্বরণ কত? 16.67, আর দূরত্ব গেছে কত 8.33। তাহলে গুণ করে দিবা, অ্যান্সার বের হয়ে আসবে। ইন্টু 16.67 ইন্টু 400, এটা হচ্ছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তোমরা ক্যালকুলেশনগুলো আমার সাথে সাথে তোমরা একবার নিজেরা করবা, কারণ আমার অনেক সময় ভুল হইতে পারে। আমিও এখানে ক্যালকুলেটারে করতেছি, আমিও মাঝে মধ্যে ভুল টুল হয়ে যাইতেও পারে, তখন উত্তর আবার ভুল চলে আসবে। এই জন্য তোমরা নিজেরা একটু করে করে আমার সাথে মিলাই দেখবা। যদি কোনো কারণে আমার ভুল হয় বা আমি কোথাও ক্যালকুলেশন মিস্টেক করি, এটা একটু কমেন্টে লিখবা যে স্যার এখানে এমন হবে। আশা করি আমি চেষ্টা করবো ঠিক করার, কিন্তু অনেক সময় হয়ে যাইতে পারে। তো এটা একটু তোমরা নিজেরা করে এটা চেক করে নিবা। তাহলে এটা হলো ওই অংশের কৃতকাজ, সেম। এবার এইভাবে তোমরা বি, এ বি, বি সি এগুলো বের করতে হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা এই পাশেরগুলো মুছে দিই, এগুলো তো আমাদের এই মুহূর্তে দরকার নাই, এগুলো তো করা শেষ, আমরা এই পাশে করব। তাহলে এটা হচ্ছে ওই অংশের জন্য। এবার হচ্ছে এ বি অংশ, এবার হচ্ছে কি এ বি অংশে কৃতকাজ। তাহলে এ বি অংশ ভালো করে যদি একটু দেখো, এ বি অংশে ও মূলত কিভাবে গেছে, সমবেগে গেছে। দেখো এই রেখাটা তো আমরা চিনতে পারি, তাই না? এগুলো হলো কি সমবেগের রেখা, তার মানে এখানে কি হয় নাই, কোনো ত্বরণের পরিবর্তন নাই, মানে ত্বরণের মান শূন্য। সমবেগে যদি চলমান থাকে গাড়ি, ত্বরণের মান শূন্য। তাহলে আমরা এখানে বলবো এ বি অংশে গাড়ি সমবেগে চলমান, সমবেগে চলমান, সুতরাং এর মান শূন্য। এর মান কি শূন্য। তাহলে এ যদি শূন্য হয়, এখানে এ এবং এস এগুলো আর বের করার দরকার আছে? কারণ তুমি এগুলো বের করেও লাভ নাই তো, কারণ এগুলো আলটিমেটলি শূন্যই হয়ে যাবে, কারণ এ যদি 0 হয় গুণ করলে সব 0। তাহলে এখানে কৃত কাজের মান কত শূন্য। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাহলে এ শূন্য মানে এফও কি হবে শূন্য হবে, ইন্টু এস, তাহলে কৃত কাজ হবে এখানে কত শূন্য। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু 0 জুল। এই যে এটা হচ্ছে আমাদের একটা কৃত কাজ। তাহলে এ বি অংশের জন্য কাজ কম, কারণ এ বি অংশে কিসে গেছে, সমবেগে গেছে, শেষ। এরপর আসো বিসি অংশে। বিসি অংশেরটা কি তোমরা পারবা না? বিসি অংশে কিন্তু সমবেগে যায় নাই, ত্বরণে গেছে, যেহেতু বেগ বাড়ছে। দেখো আদি বেগ হচ্ছে 60, বা আদি বেগ, এই যে এই বেগটা এখন আদি বেগ হয়ে যাবে, আর শেষ বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এটাকে আবার 3.6 দিয়ে ভাগ দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা, দেন এখান থেকে কি ত্বরণ বের করবা, ত্বরণ দিয়ে আবার দূরত্ব বের করবা, দূরত্বের সাহায্যে কি ডাব্লিউ ইকুয়াল টু এই অংশটা করবা। এর আসলে আমি একটু করাই দিই, যেহেতু আমি করাই দিচ্ছি পুরোটাই করাই দিই। তাহলে এটা হচ্ছে কোন অংশ, বিসি অংশ। তাহলে এখানে লিখে দেই বিসি অংশ। তাহলে বিসি অংশে ইউ হবে কোনটা 16.67, এটা হবে ইউ, আর ভি হবে কোনটা 80 কিলোমিটার পার আওয়ার। তো 80কে যদি আমরা ভাগ দেই 3.6 দিয়ে, এটা আসবে 22.22, মানে এটা হচ্ছে শেষ বেগ 22.22 মিটার পার সেকেন্ড এটা। এবার এখান থেকে ত্বরণ বের করো, ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কত টি। তাহলে ভি হচ্ছে কত 22.22, আর ইউ হচ্ছে কত 16.67। টি কত, বি থেকে সিতে যাইতে কতক্ষণ সময় নিছে, 3 থেকে 4, মানে 1 সেকেন্ড সময় নিছে। সো নিচে হবে কত 1। তাহলে 1টার ক্যালকুলেশন দরকার নাই, জাস্ট বিয়োগ করো 16.67, এটা 5.55 আসবে। তাহলে ত্বরণ হচ্ছে কত 5.55। এই যে এটা হলো ত্বরণ। এই আমরা ত্বরণটা কি করলাম, বের করলাম। এবার কি করব, দূরত্বটা বের করব কোন অংশের, বিসি অংশের। তাহলে এটা মুছে দিচ্ছি, কারণ প্রথম অংশ তো আশা করি তোমরা উঠাইছো, ওই অংশটা বুঝছো না। তাহলে আমি বিসি অংশটা এই পাশে করতেছি, মুছে দিলাম এটা।
তাইলে এবার বিসি অংশের আমরা কি বের করব, দূরত্বটা বাইর করব। তাহলে দূরত্ব এস, এটা হলো বিসি অংশের জন্য। তাহলে তুমি এটা ওই আবার আগের মতো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার দিয়ে করতে পারো, অথবা ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা যেহেতু করছি এক নিয়মেই করবো সব, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার কিন্তু আদিবেগ শূন্য না, এর আগের বারে আদিবেগ শূন্য বসেছিলাম কারণ এখান থেকে গেছিল। এবার তো বি থেকে সিতে যাচ্ছে, তাহলে বি এর বেগটা হবে আদিবেগ, সি এরটা হবে শেষ বেগ। তাহলে আদিবেগ হচ্ছে এটা 16.67 ইন্টু টাইম হচ্ছে 1 সেকেন্ড, এটা তো বুঝতেই পারতেছো, বি থেকে সি এর টাইম হচ্ছে 1 প্লাস হাফ এ, এ হচ্ছে কত 5.5, 5.55 আর টি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার। তাহলে এটার সাথে এটা যোগ হয়ে যাবে, এই যে এই অংশটা আর এই অংশটা কি হবে যোগ। তাহলে সেটা বাইর করি, এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব, এটাকে ভাগ দিব 2 দিয়ে, এরপর ওটার সাথে 16.67 যোগ হয়ে যাবে 19.44, এটা আসবে 19.44 মিটার। এবার তুমি ডাব্লিউ বের করো, কৃত কাজ কার জন্য, বিসি অংশের জন্য। এফ এস, এটাকে লিখবো এম এ এস, তাহলে এম কত 400, এ কত 5.5 আর এস হচ্ছে এটা 19.4 বা 44, যেহেতু আছে 44 লিখতে, যে গুণ করে দিব এখন। তাহলে গুণ 400 গুণ 5.55, তাহলে এটা আসবে হচ্ছে 43,170, 43,170.3 জুল। ঠিক আছে, এটা হলো কার মান, বিসি অংশের কৃত কাজের মান। এই যে এটা হলো বিসি অংশের কৃত কাজের ভ্যালু। তাহলে আমাদের আর কয়টা অংশ বাকি আছে, বিসি করে ফেলছি, এরপর সিডি করব, ডি করব, আরো 2টা অংশ বাকি আছে। একই নিয়ম, জাস্ট ম্যাথটা অনেক বড় হচ্ছে কারণ প্রত্যেকটা অংশ বের করা লাগতেছে, তবে প্রতিটা অংশের কাজ একই, বুঝছো। এটা গেল, তাহলে এটুক পর্যন্ত আমরা ভালো মতো বুঝতে পারছি। এবার আসলে আমি সিডিটা একটু করাই দিই, তাহলে এটা মুছে দিচ্ছি এখন, এটুক তো বুঝছি সবাই। সিডি অংশেরটা কিভাবে করবো এবার, সিডি অংশে কাজ। তাহলে সিডি অংশের জন্য সি বিন্দুটা হবে আদিবেগ, ডি বিন্দুটা হবে কি শেষ বেগ, যেহেতু সি থেকে ডি তে আসতেছে। তাহলে আবার আসো ত্বরণ, এবার ত্বরণ হবে না, এবার হবে মন্দন, কারণ বেগ কমতেছে। দেখো ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ভি কত হবে, ভি হবে 0, কারণ ডি বিন্দুর বেগটা হলো শেষ বেগ, তো ডি বিন্দুতে বেগ হচ্ছে 0, তাহলে 0, আর এখানে বেগ হচ্ছে আদিবেগ, তো সি বিন্দুতে বেগ কত পাইছিলাম 22.22, আগেরটাতে করছি নিশ্চয়ই, তোমাদের এটা মনে আছে। টাইমিং কত, সি থেকে ডি তে আসতে, সি তে হচ্ছে 4 সেকেন্ড, ডি তে 5 সেকেন্ড, তাহলে সময়ের ব্যবধান হচ্ছে 1, তাহলে 1, সো এখানে ত্বরণ হবে -22.22 এত, এটা হলো ত্বরণের ভ্যালু। এবার দূরত্ব বের করো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ কত, ইউ হবে এইটা আদিবেগটা, তাহলে আদিবেগ কত পাইছিলাম, এই যে এটা 22.22 বা 22.22 প্লাস, এটা আসলে মাইনাস হয়ে যাবে, কারণ তুমি যখন ত্বরণের মানটা বসাবা প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হবে হাফ ইন্টু এর মান হবে কত 22.22 আর টি স্কোয়ারের মান হবে 1 স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু, আমরা যদি একসাথে করে ফেলি 20.2, এটাকে 2 দিয়ে ভাগ যাবে, এরপর এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হলে তো মনে একই আসবে না, 11.11, এস এর ভ্যালু আসবে কত 11.11 মিটার, এই যে এস। এবার তুমি এখান থেকে কি বের করবা, ডাব্লিউ বের করবা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ওটাকে আমরা একেবারে এম এ এস লিখতেছি। এম কয় কেজি 400, এ কত পাইছো -22.22, তারপরে এস কত পাইছো 11.11, তাহলে এটা গুণ করলে এখানে কৃতকাজ ঋণাত্মক আসবে যেহেতু মন্দন হয়েছে। তাহলে 400 ইন্টু 22.22 ইন্টু 11.11, এটা আসবে হচ্ছে 9.8 ইন্টু 10⁴ মাইনাস 9.8 ইন্টু 10⁴ কত 4 জুল, এই এটা আসবে। এখানে কৃত কাজটা কি ঋণাত্মক আসতেছে, অর্থাৎ ডিরেকশনটা বিপরীত এখানে, বুঝছো। ডিরেকশন বিপরীত কেমনে, কারণ মন্দনের সময় বস্তু যেদিকে যায় বা গাড়ি যেদিকে যায় ব্রেক জনিত বলটা তার বিপরীতে কাজ করে, এই জন্য মাইনাস আসে।
বা মন্ধনের যেটা নেগেটিভ আসে মূলত এই জন্যই আসে। তাহলে এবার আসে আমাদের লাস্ট পার্ট হচ্ছে ডিই, লাস্ট পার্ট হচ্ছে ডি অংশ। তাহলে ডি অংশের ত্বরণ কত হবে? ডি বিন্দুতে হচ্ছে কত? 0, আর ই বিন্দুতে হচ্ছে কত? -20। তাহলে বেগের মান আরো কমছে এখানে। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে ভি হচ্ছে -20 আছে, এটা তো কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে ভাগ দিতে হবে আবার, 20 ভাগ 3.6, এটা হচ্ছে 5.55, এটা মাইনাসে বসবে, বেগের মানটা -5.55, আর আদিবেগ হচ্ছে 0, টাইম হচ্ছে কত? ডি থেকে ইতে যাইতে 1 সেকেন্ড সময় লাগছে আবার, তাহলে এটা ত্বরণ মাইনাস কত? 5.55। তাহলে এবার এটার জন্য কি বের করবা? দূরত্ব বের করবা, এস ইকুয়াল টু ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার। তাহলে এইখানে নর্মালি ইউটির মান হবে 0, হাফ এ টি স্কোয়ার, এর মান বসাবা, টি এর মান বসাবা, এস এর ভ্যালু চলে আসবে, দেন আবার এম এস করবা, এম ইন্টু এ ইন্টু এস করে দেবা। এখানে দূরত্বের মানটা নেগেটিভে আসবে, কারণ এখানে ত্বরণের মানটা কি? ঋণাত্মক। তো দূরত্ব কখনো কি হইতে পারে না? ঋণাত্মক হইতে পারে না, আমরা এটা জানি। তো স্যার এখানে যে ঋণাত্মক আসবে, এখানে ইউটি যদি 0 হয়, এটা প্লাস, এর মানটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ, তো এটা তো মাইনাস চলে আসবে। এখানে মূলত বেগের মান যেটা ঋণাত্মক দেখাইছে, বেগের মান ঋণাত্মক হওয়ার জন্য, বেগও কিন্তু আসলে ঋণাত্মক হইতে পারে না, নর্মালি আদিবেগ শেষ বেগ কোনোটাই কি হয় না? ঋণাত্মক হয় না। তো এখানে যেহেতু ঋণাত্মক দেখাইছে, তার মানে এটা হচ্ছে ব্রেক জনিত অংশটা দেখানো হচ্ছে, ঠিক আছে? আর থামানোর জন্য ব্রেক করতেছে, বিপরীতে বেগ কাজ করতেছে, এই জন্য মাইনাস। তো এটা মাইনাস ধরেই করতে হবে, যেহেতু বেগের মানটা ঋণাত্মক দিছে। তবে মনে রাখবা, নর্মালি দূরত্ব, বেগ এগুলো কি হয় না? ঋণাত্মক হয় না নর্মালি, ঠিক আছে? বেগ তো ভেক্টর রাশি, সরণও কি রাশি? ভেক্টর রাশি। তো এখানে মাইনাস যেটা, মাইনাসটা মূলত মানকে নির্দেশ করতেছে না, মাইনাসটা মূলত দিককে নির্দেশ করতেছে, অর্থাৎ এখানে ডিরেকশনটা কি? বিপরীতে। এই জন্য আমরা মাইনাস যেটা, ওই মাইনাসের দিকে মনোযোগ দিব না, মাইনাসটা মূলত ডিরেকশনটা বিপরীত, এটা বোঝানোর জন্য কাজ করতেছে এখানে। বুঝছো জিনিসটা? এই, তাইলে এখান থেকে কৃতকাজ বের করতে পারবা তো? আমি আর করাই দিলাম না বাকিটা, এটা সুন্দর করে করবা সেম নিয়মে, লাস্টের পার্টটা তোমরা করবা। তাহলে এই ছিল আজকের ক্লাসের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, যেগুলো আমরা পূর্বের ক্লাসে বেসিক যেটা পড়ছি ওইটার আলোকে আজকের ক্লাসে আমরা ম্যাথগুলো পড়লাম। এবং সামনের লেকচার, যেটা 3 নম্বর লেকচার, সেখানে আমরা শক্তি সংক্রান্ত বিষয়গুলো ইন ডিটেল পড়ার চেষ্টা করব। শক্তি কি, শক্তি কিভাবে কাজ করে, শক্তি কিভাবে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তির 2টা রূপ, গতিশক্তি, বিভব শক্তি, স্প্রিং এর মধ্যে শক্তি কেমনে সঞ্চিত থাকে, এই জিনিসগুলা আমরা আগামী ক্লাসে পড়বো ভালো করে। বুঝতে পারছি? তাহলে এই ম্যাথগুলো একটু ভালো মতো করবা, পাশাপাশি বোর্ডে আরও কিছু ম্যাথ থাকবে বা স্কুল কোয়েশ্চেনের ম্যাথ থাকবে, ওগুলো নিজেরা একটু কি করবা? ভালো করে বুঝে করার চেষ্টা করবা। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।